এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন তারা কারো সাথে যুদ্ধ চান না, কিন্তু যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে। দখলদার ইসরায়েলে যুদ্ধবাজ প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে আবারও ড্রোন হামলা, বাংকারে বসে অফিস করেন নেতানিয়াহু। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু, প্রতি ইউনিটের ক্রয় মূল্য 7.5 টাকা। এবং জাতিসংঘ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সদস্যপদ বাতিল করার আহ্বান জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করেছে যে ইরান বিশ্বে শান্তি ও নিরাপত্তা চায়। তিনি জোরালো ভাষায় বলেন, ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। রাজধানী তেহরানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সাথে এক বৈঠকে এসব কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যে সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে তা সম্পূর্ণভাবে আইএই এর কঠোর কাঠামো এবং আইনের সাথে সঙ্গতিপূর্ণ। তিনি আরও বলেন, আমরা অতীতে যেভাবে আমাদের সদিচ্ছা দেখিয়েছি, ভবিষ্যতেও একইভাবে আন্তর্জাতিক এই সংস্থার সাথে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের উপর চাপ জোরদার করার জন্য ইউরোপীয় শক্তিগুলো যখন আইএই এর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইরান বিরোধী একটি প্রস্তাব আনতে যাচ্ছে, তখন প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বললেন। পরমাণু অস্ত্র তৈরির ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা যে ফতোয়া জারি করেছেন সে কথাও তুলে ধরেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান কারো সাথে যুদ্ধ চায় না, কিন্তু যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন, গাজা ও লেবাননের সংগ্রামীরা ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেখানে সত্য মিথ্যার যুদ্ধ চলছে। তিনি আজ তেহরানে জুমা নামাজের খুতবায় একথা বলেন। ইরানের এই বিশিষ্ট আলেম আরও বলেন, গাজা ও লেবাননে যে যুদ্ধ চলছে তা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটা ধর্ম অধর্ম, হক ও বাতিল এবং ভালো এবং মন্দের যুদ্ধ। তিনি বলেন, সম্প্রতি রিয়াদে মুসলিম দেশগুলোর যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা থেকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন ঘোষণা করা হয়নি। এ ধরনের অবস্থান নিন্দনীয়। ইসলামী দেশগুলোকে প্রতিরোধ ফ্রন্টের বিষয়ে তাদের দায়িত্ব পালন করতে হবে। তেহরানের জুমা নামাজের খতিব বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমেরিকার অস্তিত্ব জুড়েই রয়েছে আধিপত্য বিস্তার, লুটপাট, সন্ত্রাসী চক্র সৃষ্টি এবং জাতিসমূহের মধ্যে বিভেদ তৈরির বীজ। ট্রাম্প তার প্রশাসনে যাদেরকে নিয়েছেন তাদের সবাই দখলদার ইসরায়েলকে সমর্থন করায় বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। কাজে ইরানের কাছে সেখানে ব্যক্তি বদল হওয়ার কোনো গুরুত্ব নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ড আলী লারিজানি সিরিয়ার পর আজ লেবানন সফর করেছেন। সিরিয়ায় তিনি সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে বাশার আসাদ ও লারিজানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে
আগ্রাসন সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। বৈঠকে দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন থামানোর উপায় নিয়ে কথা বলেন দুই কর্মকর্তা। বৈঠকে ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক এবং দুই দেশের স্বার্থে তা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয়। বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকার রক্ষার প্রতি বিশেষভাবে জোর দেন। তিনি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের যে কোনো উপায়ে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি দখলদার সেনারা গাজা ও লেবাননে যে গণহত্যা চালাচ্ছে তার অবসানের কথা বলেন। অন্যদিকে ড লারিজানি ইরানের পক্ষ থেকে সিরিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং সিরিয়াকে সব ধরনের সমর্থন দেওয়ার প্রস্তুতির কথা ঘোষণা করেন। দখলদার ইসরায়েলের দক্ষিণ হাইফায় যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, গত রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হল। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন। এর আগে গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয়, সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে 3 দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান, ভারতের বিদ্যুৎ বিষয়ক মন্ত্রী মনোহর লাল ও নেপালের জ্বালানি মন্ত্রী দীপক খেডকা অংশ নেন। নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রণালয় এই ভার্চুয়াল ইভেন্ট আয়োজন করে বলে ভারতের সরকার এক বিবৃতি জানিয়েছে। চলতি বছরের মে-জুনে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল প্রচণ্ড ভারত সফরের বাংলাদেশে জলবিদ্যুৎ সরবরাহের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তির ঘোষণা দিয়েছিলেন। পরে 3 অক্টোবর এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী নেপাল প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত ভারতের ভেতরের সঞ্চালন লাইন দিয়ে বাংলাদেশে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করবে। প্রথম ধাপে নেপাল ভারতের ভেতর দিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় 6.4 সেন্ট বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 7.5 টাকা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিগামী বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় দিল্লি ফেরায় বিলম্ব হল। 2 ঘণ্টা অপেক্ষার পর অবশেষে বিমান বাহিনীর একটি বিমানে করে দিল্লি ফিরলেন মোদী। আজ আচমকাই মোদীর বিমানটি খারাপ হয়ে যায়। এ কারণে বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে মোদীকে। বিমানটি ওড়ার আগেই আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিশেষজ্ঞ দল বিমানটি পরীক্ষা করে দেখছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবারই ঝাড়খণ্ডে আসেন মোদী। সেখানে 6,640 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর 2টি জনসভায় ভাষণ দেন তিনি। সামনেই ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
গ্রহণ তার আগেই এই সভা করেন প্রধানমন্ত্রী। তারপর দিল্লি ফেরার কথা থাকলেও আচমকা বিমানের ত্রুটি ধরা পড়ায় ফেরার প্রক্রিয়া বিলম্বিত হল। তুরস্কের পার্লামেন্ট স্পিকার নোমান কুর্তুলমুস জাতিসংঘ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সদস্যপদ বাতিল করার আহ্বান জানিয়েছেন। আজ এক সংবাদ সম্মেলনে কুর্তুলমুস বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক ভয়াবহ হত্যাকাণ্ড এবং গণহত্যার মুখে এ ধরনের ইতিহাস কখনো দেখা যায়নি। এই ভয়াবহ পরিস্থিতি 13 মাস ধরে চলছে। তুর্কি স্পিকার উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যে সিদ্ধান্তই নিক না কেন, ইসরায়েলের মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের কাজ অব্যাহত রাখবে। কুর্তুলমুস আরও বলেন, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে বর্ণবাদী শাসন পরিচালনা এবং সহিংসতার জন্য জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার সদস্য পদ স্থগিত ছিল। এখন সময় হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য বিশ্ব সংস্থায় তার সদস্যপদ বাতিল করা। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত অপরাধযোগ্য থামাতে জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সদস্যপদ স্থগিত রাখা উচিত। লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় অন্য এক কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় উত্তর ইসরায়েলে আরও 2 সেনা আহত হয়েছে। তাদেরকে হাইফার রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম বলছে, যখন দুই পক্ষ সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে, তখন লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলও লেবানন এবং সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেফটেন্যান্ট এভরি ডিকস্ট্রেইন নামে 21 বছর বয়সী সেনা অফিসার গতকাল হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় নিহত হয়। ডিকস্ট্রেইন গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার ছিল। এই প্লাটুনের সেনাদের নিয়ে দক্ষিণ লেবাননের একটি ভবনে আগ্রাসন চালাতে গেলে হিজবুল্লাহ যোদ্ধাদের গুলিতে ডিকস্ট্রেইনের মৃত্যু হয়। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত লেবাননে $850 কোটি ক্ষয়ক্ষতি হয়েছে। গত অক্টোবর মাস থেকে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এক প্রতিবেদনে এই ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনে সরাসরি $510 কোটি আর্থিক ক্ষতি হয়েছে। এর বাইরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ $340 কোটি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্যটন, বাণিজ্য এবং হোটেল খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর পাশাপাশি কৃষি খাত ব্যাপকভাবে ক্ষতির শিকার। এই রিপোর্টে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা দ্রুতই আরেক বাড়তে পারে। দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে গণহত্যা চালিয়ে যাওয়ার কারণে কানাডায় অভিবাসী ইসরায়েলিদের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। ইসরায়েলের গণমাধ্যম এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল ইসরায়েলের দৈনিক হ্যারেজ জানিয়েছে, চলতি বছর 10,000-এর বেশি বসতি স্থাপনকারী ইসরায়েল থেকে কানাডায় চলে গেছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যা আজ 15 নভেম্বর 14তম মাসে প্রবেশ করবে। এদিকে 2023 সালের 8 অক্টোবর লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলেও লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পূর্ণ মাত্রা যুদ্ধের দ্বিতীয় মাসও পার হচ্ছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যা আজ 15 নভেম্বর 14তম মাসে প্রবেশ করেছে। এদিকে 2023 সালের 8 অক্টোবর লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলেও দেশটির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পূর্ণ মাত্রার যুদ্ধের দ্বিতীয় মাসও পার হচ্ছে। এই সময়কালে ইহুদিবাদী শাসক গোষ্ঠী গাজা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ওপর অনেক মানবিক ও শারীরিক আঘাত হেনেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় শহীদের সংখ্যা 43,736 এবং
আহতের সংখ্যা 1,03,370-এ পৌঁছেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে 2023 সালের 8 অক্টোবর থেকে 3,365 জন শহীদ হয়েছে এবং 14,366 জন আহত হয়েছে। মানুষের হতাহতের পাশাপাশি ইহুদিবাদীরা প্রতিরোধের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, লজিস্টিক এবং যোগাযোগ অবকাঠামোগুলোকে দুর্বল করার চেষ্টা করেছে এবং বিপুল সংখ্যক হামাস ও হিজবুল্লাহ নেতাকে শহীদ করেছে। যখন ইহুদিবাদীদের অপরাধ অব্যাহত রয়েছে এবং তারা গাজা ও লেবাননে প্রতিরোধকামীদের নির্মূল করার চেষ্টা করছে বলে দাবি করছে, তখন আমেরিকান ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স একটি নোটে লিখেছে যে ইউরোপ এবং আমেরিকার পূর্ণ সমর্থন নিয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী বর্বরোচিত কঠোর হামলা চালিয়ে গাজার অধিকাংশ অবকাঠামো এবং বাড়িঘর ধ্বংস করেছে এবং লেবাননের বাড়িঘর ও গ্রাম ধ্বংস করে সেখানে একটি বাফার জোন তৈরি করছে, কিন্তু প্রতিরোধের অক্ষকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়নি। ফরেন অ্যাফেয়ার্স এর মতে প্রতিরোধ অক্ষের ঐতিহাসিক ধৈর্য ও সহনশীলতার মাত্রা দেখা যে হামাস এবং হিজবুল্লাহর মতো প্রতিরোধকামী সংগঠনগুলোকে নির্মূল করতে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ব্যাপক সমস্যার সম্মুখীন হবে এবং তারা সর্বাত্মক যুদ্ধে স্বল্প মেয়াদী কথিত কৌশলগত বিজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। প্রতিরোধ অক্ষ তার শক্তি নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। ফরেন অ্যাফেয়ার্স স্বীকার করেছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হলো প্রতিরোধের অক্ষ এ অঞ্চলের সম্প্রদায়গুলোতে অত্যন্ত শক্তভাবে শিকড় গাড়তে সক্ষম হয়েছে। এই আন্দোলনগুলো তাদের দেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছে যে তাদের ধ্বংস করা কার্যত অসম্ভব। প্রতিরোধকামী সংগঠনগুলো অত্যন্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ এর নেতা এবং সদস্যদের বিশ্বাসের শক্তি এবং ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত। প্রতিরোধকামী সংগঠনগুলোর নেতা ও সদস্যদের মৃত্যু ভয় নেই এবং একই সঙ্গে ধর্ম ও সদস্যের জন্য শহীদ হওয়াকেও তারা সম্মানজনক মনে করেন। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নজিরবিহীন অপরাধের বিরুদ্ধে তাদের মানসিক শ্রেষ্ঠত্ব ও দৃঢ় চিত্ততা বজায় থাকার পেছনে এটাও একটি অন্যতম প্রধান কারণ। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ভয়াবহ অপরাধযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধে চালিয়ে যাওয়ার শক্তি অব্যাহত থাকার পেছনে আরেকটি কারণ হলো এই প্রতিরোধ সংগঠনগুলোর সহনশীল কমান্ডিং শ্রেণীবিন্যাস। গাজা ও লেবাননে হামাস ও হিজবুল্লাহর বিশিষ্ট নেতাদের শাহাদাত এই প্রতিরোধকামী সংগঠনগুলোর পতনের কারণ হয়নি, কারণ কমান্ডের শ্রেণীবিন্যাস এতটাই নমনীয় যে নতুন লোকেরা তাৎক্ষণিকভাবে শহীদ কমান্ডারদের স্থান পূরণ করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল। এই সমস্ত কারণগুলোর উপস্থিতির ফলে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধকামী সংগঠনগুলোর রুখে দাঁড়ানোর দৃঢ় মনোবল এবং ইচ্ছা কখনোই নিঃশেষ হবে না, বরং তা আরো প্রবল বেগে অব্যাহত থাকবে। আর এই কারণেই ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মন্ত্রিসভার পাশাপাশি দখলকৃত অঞ্চলের কিছু লোক যুদ্ধ বন্ধ করতে ইহুদিবাদী সরকারের প্রতি ব্যাপক চাপ সৃষ্টি করে আসছে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।